বেশ, আগের দিন দেখো আমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ডাইমেনশন, তা ওয়ান ডাইমেনশনে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনের ফর্মটা কি, ইকুয়েশনটা কি দেখো সেটা আমি দেখিয়েছি। সেখান থেকে দেখো আমি গ্রাফিক্যাল যে প্লট, সেই প্লটটা তার করসপন্ডিং মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে পিকের করসপন্ডিং যেটা সেটা বার করেছি। তারপরে দেখো আরএমএস স্পিড কত দেখো সেটা দেখো আমরা গ্রাফ ফাংশন ইউজ করে বার করেছি আমরা স্টোর। এরপর আমরা অ্যাভারেজ ভেলোসিটি, সেখান থেকে অ্যাভারেজ এনার্জি, সেগুলো এক এক করে দেখবো। হ্যাঁ, তাহলে নেক্সট চলো। আচ্ছা, আমি তোমাদের বলে রাখি, তোমরা যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার খাতাগুলো আমি এখনো পর্যন্ত দেখার সময় পাইনি, কারো খাতা দেখা হয়নি। সব বইটা আছে, আমি সব দেখবো, আমি সব ওগুলো সেভ করে রেখেছি, এক এক করে সব দেখে আমি অ্যান্সার লিখে পাঠাবো। হ্যাঁ, যে তোমাদের খাতা কার কি কেমন কি ভুল আছে না আছে। আমি যে এরপর পরীক্ষা মনে হয় দেখো ভিসকোসিটি বলেছি, সেটা মনে হয় এই সপ্তাহে নয়, এর পরের সপ্তাহে পরীক্ষা নেবো বলেছিলাম। এই সপ্তাহে তোমাদের সিনিয়রদের নেবো, তারপর তোমাদের নেবো। অ্যাকচুয়ালি তোমরা ভাবছো যে হ্যাঁ পরীক্ষাগুলো নিচ্ছিস খারাপ দেখছে না, কিন্তু ব্যাপারটা তা নয়। মানে আমাদের এখন প্যারালি তো অনেকগুলো ব্যাচ চলছে, সবাই তো পরীক্ষা চলছে, তাই আমরা এক এক করে সব দিকগুলো ক্লিয়ার করতে করতে এত সময় লেগে যাচ্ছে। মানে এই দেখো না, তোমাদের সিনিয়রদের পরীক্ষা আছে, তারপর মাইনরের ব্যাচের পরীক্ষা আছে, সেসবগুলো হয়ে যাচ্ছে। দেখবো, সবই দেখবো। বেশ, এসো। দেখো আমি টু ডাইমেনশনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা পেয়েছিলাম, সেই ইকুয়েশনটা কিরকম পেয়েছিলাম একটু বলে দিই প্রথমে। দেখো আমরা দেখো আমরা ইন টু ডাইমেনশনের ক্ষেত্রে দেখো আমরা এরকম পেয়েছিলাম যে ডিএনসি দেখো আমরা টু পাই এর কি এলো, দেখো ডিএনসি হচ্ছে টু পাই এর এম বাই টু পাই কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি। এখানে দেখো একটা সি আর একটা ডিসি আছে। তাহলে দেখো এটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন ইন টু ডাইমেনশন। এবার এখান থেকে আমরা এবার নেক্সট যেটা আসছি, যে আমরা এবার প্রথমে অ্যাভারেজ ভেলোসিটি কত আসলে বার করবো। অ্যাভারেজ ভ্যালু তোমাকে এরকম বলবে যে টু ডাইমেনশনের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি মান কত, বা ডিরেক্ট তোমাকে অঙ্ক দিয়ে দেবে যে একটা মলিকুল একদম প্লেন বরাবর মুভ করছে, তাহলে তার এই টেম্পারেচারে এই তোমার অ্যাভারেজ ভেলোসিটির মান কত হয় বার করো। দেখো এটাকে আমরা সি অ্যাভারেজ রিপ্রেজেন্ট করতে পারি, বা এটাকে দেখো আমরা বার দিয়েও বলতে পারি, ব্র্যাকেট নোটেশন ইউজ করলে এটাও বলা যায়। তাহলে আমরা তিন রকম ভাবে দেখো অ্যাভারেজ ভেলোসিটিটাকে বলতে পারি। কারণ আমি ব্র্যাকেট নোটেশন বারবার বলছি এই কারণে, তার কারণ কোয়ান্টাম মেকানিক্সে এইভাবে বেশি করে রিপ্রেজেন্ট করা হয়, কারণ তোমাদের কোয়ান্টাম মেকানিক্স 4 নম্বর সেম থেকে পড়তে হবে, তাই এইটা একটু পরিচিত হওয়া আর কি। দেখো আমি এখানে যদি সি বার করতে চাই, নর্মালি আমরা কি করি, গড়টা কিভাবে করি, যে দেখো আমরা মানে মোট যোগ করে আমরা মোট মলিকুল সংখ্যা দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে দেখো আমরা এটাকে আমি ভাগ করে দিলাম 1/n দিয়ে ভাগ করলাম। দেখো ভেলোসিটি রেঞ্জ কত, 0 টু ইনফিনিটি। এবার আমরা এই ডি এন সি এর সাথে সি মাল্টিপ্লাই করে দিলাম, তাই তো হয়, কারণ n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 আমরা করি দেখো n দিয়ে ভাগ করে দিলে আমরা গড় মান পাই। তাই dnc এর সাথে c মাল্টিপ্লাই করে দেখো আমরা, মানে কি c এর জায়গায় তুমি একবার 1 বসাও, একবার 2 বসাও, একবার 3 বসাও, এরকম বসাতে পারো। তাহলে দেখো এখান থেকে তুমি এবার গামা ফাংশন ইউজ করব। আমরা প্রথমে dnc এর মানটা বসিয়ে দিচ্ছি। দেখো 2 পাই n 1/2 পাই কেটি into e to the power minus mc square by 2 kt c into dc। বাইরে দেখো আবার একটা c আছে, তাহলে এখানে দেখো n এর ক্যান্সেল আউট হয়ে গেল। আর দেখো আমি এখানে একটু কাটাকাটিটা দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। n কেটে দিলে 2 পাই কাটলে, তাহলে দেখো শুধুমাত্র আমরা m বাই kt দেখো পাচ্ছি, m বাই kt। এখানে 0 টু ইনফিনিটি
ই টু দি পাওয়ার মাইনাস, আমি এটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে বি ধরে নিলাম, আর এখানে দেখো সি স্কোয়ার ডিসি, কি এখানে পুট এই বি সমান এম বাই 2 কেটি। এবার দেখো এটাকে এবার গামা ফাংশন ফর্মে লিখবো বলে আমি দেখো কি যে লেট সি স্কোয়ার সমান জেড, তাহলে 2c ডিসি সমান আমি ডিজেড পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা ডিসি সমান ডিজেড বাই 2c এর জায়গায় দেখো রুট জেড বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে এম বাই কেটি 0 টু দেখো লিমিটটা সে একই থাকবে, যখন আমরা সি থেকে জেড এ কনভার্ট করছি লিমিট সে দেখো আমরা একই পাবো। কারণ দেখো যদি আমি এখানে লিমিটটা লিখি সি থেকে আমি জেড এ গেলাম, যখন এটা 0 এই ইকুয়েশনে বসাও সি স্কোয়ার সমান জেড, তাহলে দেখো সি 0 বসালে জেড এর মান 0ই পাওয়া যায়, আবার সি ইনফিনিটি বসালে এর মানও দেখো আমরা ইনফিনিটি পাবো। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস সি স্কোয়ারটাকে জেড ধরেছি বলে বি জেড হয়ে গেল, সি স্কোয়ার জায়গায় আমরা জেড বসাচ্ছি, আর ডিসি কে রিপ্লেস করে আমরা ডি জেড বাই 2 রুট জেড বলতে পারি। তাহলে একটু সাজিয়ে নাও, দুইটাকে বাইরে নিয়ে চলে এসো, তাহলে এম বাই 2 কেটি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ডি জেড, জেড টু দি পাওয়ার দেখো 1 আর তলা হাফ আছে, উপরে নিয়ে গেলে দেখো আমরা হাফ পাবো, হাফ ডিজেড। এটা কি গামা ফাংশন ফরম্যাটে দেখো রিপ্রেজেন্ট করি, তাহলে এম বাই 2 কেটি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বি জেড, জেড টু দি পাওয়ার দেখো হাফটাকে আমরা এই 3/2 মাইনাস 1 ডিজেড বলতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা এম বাই 2 কেটি পাই টু দি পাওয়ার 3/2 বাই বি টু দি পাওয়ার 3/2, পাই টু দি পাওয়ার 3/2 এর মান দেখো আমরা সবাই জানি আগেও করেছি যে এই যে গামা 3/2 এর মান দেখো আমরা হাফ রুট পাই পাই, হাফ রুট পাই। তাহলে এখানে দেখো আমরা এম বাই দাঁড়াও কি এলো এর মান, তাহলে আমরা দেখো এম বাই 2 পাই কেটি এটা হাফ রুট পাই, আর বি কে দেখো আমরা রিপ্লেস করি এম বাই 2 কেটি হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা দেখো এম বাই 2 কেটি এখানে, তাহলে আমি দেখো এই যে দুইটাকে এই পাইটাকে সরালাম, পাই কোথায় চলে এলো, এখানে তো 2 কেটি ছিল তাই না, তাহলে এটা তো 2 কেটি ছিল, তাহলে কাটাকাটি যাবে। দেখো এখানে একটা এম বাই 2 কেটি রুট 2 রুট পাই আছে, 2 রুট পাই, আর এটা দেখো 2 কেটি বাই এম হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এই প্রথমটা শেষটা দেখো আমরা যদি দেখো আমরা এক কাছে লিখি, তাহলে এটা দেখো আমরা 2 রুট পাই, আর এখানে দেখো 2 কেটি বাই এম ফরম্যাট রাখলাম, তাহলে এটা দেখো আমরা 3/2 থেকে মাইনাস, এখানে এটাকে ঘুরিয়ে লিখেছি বলে তাহলে হাফ হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা দেখো আমরা 1/2 রুট পাই 2 কেটি বাই এম কোটাটা রুট, তাহলে অ্যান্সার কি পেলাম দেখো 2, এই পাইটাকে ভেতরে রেখে দিচ্ছি, তাহলে আমরা 2 পাই কেটি বাই এম কোটাটা রুট, তাহলে দেখো দুইটাকে ভেতরে নিয়ে গেলে তাহলে 4 হয়ে যায়, তাহলে ভেতরে দেখো 2 পাই কেটি বাই 4m, 2 4 কেটে দেখো তলায় একটা 2, তার মানে আমরা উপরে পাই কেটি বাই 2m আমরা পাবো। এটাই দেখো কি অ্যাভারেজ ভেলোসিটি এর এক্সপ্রেশন দেখো আমরা পাই কেটি বাই 2m পেলাম 2 ডাইমেনশনে। এগুলো কিভাবে মনে রাখবে আমি জানি না, তোমরা কিন্তু মানে যদি ডিরেক্টলি কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেয় যে 2 ডাইমেনশনের ক্ষেত্রে ভেলোসিটির মান কত বার করো, তাহলে এবার একটু তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিও, বুঝলে। আমি এখানে তাও লিখে দিচ্ছি, দেখো আমরা মোস্ট প্রবাবল আরএমএস সবই দেখো পেয়ে গেলাম। আমি কি কি পেয়েছি একটু 3D 2D করে ভাগ করে দেখিয়ে দিই। দেখো আমরা 3D এর ক্ষেত্রে কি পেয়েছিলাম আর এখন আমরা 2D এর ক্ষেত্রে কি পেলাম।
এখানে দেখো 3D ক্ষেত্রে মোস্ট প্রবাবল ভেলোসিটি আমরা √2kT/m পেয়েছিলাম। সেটাই দেখো 2D তে আমরা জাস্ট আগের দিন দেখবে করেছিলাম, সেখানে kT/m দেখো ছিল। একই রকম ভাবে CRMS এর মান দেখো আমরা √3kT/m দেখো পেয়েছিলাম 3D তে। 2D তে দেখো আমি আগের দিন লাস্ট করেছিলাম, তার মান দেখো 2kT/m। আর এখন দেখো অ্যাভারেজ ভেলোসিটি যেটা আমরা 3D তে √8kT/m পেয়েছি, সেটাই দেখো চেঞ্জ হয়ে গিয়ে এখন আমরা দেখো 5kT/2m দেখো পেলাম। তাহলে 2D তে এই দেখো আমরা 3D তে তিনটে রেশিও কি পেয়েছিলাম, কারণ এইগুলো কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন। 3D তে দেখো মোস্ট প্রবাবল ইজ টু অ্যাভারেজ ইজ টু CRMS করলে দেখো আমরা এখানে মোস্ট প্রবাবলটা আগে আছে, তাহলে √2kT/m ইজ টু অ্যাভারেজটা তারপরে, তাহলে 8kT/m ইজ টু RMS। RMSটা দেখো 3kT/m আছে। তাহলে প্রত্যেকটা থেকে দেখো যদি আমরা √2kT/m দেখো বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমরা √2, এটা দেখো √8/5, এটা √3। √2 মান দেবে আমরা সবাই জানি 1.414 হয়। এই 8/5টাকে দেখো তুমি যদি ভাগ করার পর রুট করো, এর মান দেবে আমরা আগের দিন করেছিলাম 1.596 হয়। আর √3 মান কত 1.732। তাহলে দেখো আমরা সিকোয়েন্স দেখো পরপর লিখেছি। এটাকে যদি আমি 1 এ রূপান্তর করে দিই, দেখো মানে 1.414 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1:1.228:1.225 পাওয়া যায়। তাহলে 3Dর ক্ষেত্রে এই তিনটের দেখো অনুপাত আমরা এইরকম লিখতে, এটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার 2Dর ক্ষেত্রে দেখি এই রেশিওটা কত হয়, বলে বলবে আমাকে। হ্যাঁ, হয়েছে স্যার, বেশ। তাহলে 2Dর ক্ষেত্রেও একই রকম ভাবে অনুপাত বার করো। 2Dর ক্ষেত্রেও দেখো যদি আমরা CM is to C average is to দেখো CRMS লিখি, তাহলে মোস্ট প্রবাবলটা দেখো আমরা kT/m রুট অ্যাভারেজ, অ্যাভারেজ দেখো আমরা πkT/2m তার রুট, আর RMS এটা দেখো kT/m কোনটা রুট। তাহলে এখানে kT/m দেখো যদি প্রত্যেকটা থেকে সরিয়ে দিই, এটাকে √1, এটা দেখো আমরা π/2, তাই না, এটা দেখো √2 পাচ্ছি। তাহলে এটাকে 1 দেখো অটোমেটিক্যালি চলে এলো। π/2টাকে ভাগ করার পর দেখো যদি রুট করা, এটা চেক করে দেখবে তো এই মানটা আসছে কিনা 1.25, আর √2টাকে দেখো আমরা 1.414 বলি। তার মানে 2Dর ক্ষেত্রে দেখো ওই তিনটে ভেলোসিটির অনুপাত দেখো আমরা এইরকম পাচ্ছি, যেটা দেখো যে এখানে 1.128 ছিল, দেখো এটা 1.25 হয়ে গেছে, আর এটা 225 ছিল, দেখো বেড়ে গেছে। তাই দেখো আমরা 3Dর ক্ষেত্রে মানে 2Dর ক্ষেত্রে দেখো আমরা এই রকমের প্লট পাবো। এখান থেকে তাহলে কনক্লুশন কি, সব সময় দেখো মোস্ট প্রবাবল অপেক্ষা অ্যাভারেজের মান বেশি, তার থেকে RMS আরো বেশি। তাই দেখো যদি আমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন প্লটটা দেখাই, এইদিকে দেখো আমি 1/n dnc/dc প্লট করলাম ভার্সেস c, তাহলে আমরা এই যে 1-2 এর ক্ষেত্রেও দেখো আমরা এরকমই প্লট পাই। প্লটটা দেখিয়েছি, এর পিকের করেসপন্ডিং যেটা সেটা দেখো আমরা সবাই জানি মোস্ট প্রবাবল, তার থেকে দেখো অ্যাভারেজের মানটা বেশি, তাই অ্যাভারেজটা একটু ডান দিকে ঘেঁষা হবে। এবার দেখো যেহেতু উপরের থেকে তলার অনুপাতটা একটু বেশি, তা একটু ফাঁক ফাঁক করে রাখতে পারো, তাই এটাকে দেখো আমি সি অ্যাভারেজ বললাম।
আরএমএস এর মান দেখো আরেকটু বেশি করে দেখো আরেকটু ডান দিকে আসা হলো, তাই এটাকে আমরা সিআরএমএস বললাম। দেখো সবার ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা বেশ। নেক্সট এসো যে এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন আমরা ডিরাইভ করব ফ্রম স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন, যেটা আমরা 3D ক্ষেত্রে যা করেছিলাম এখানে সে একই রকম ভাবে করব। তাহলে নেক্সট আসছি এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন and from speed distribution equation, from speed distribution equation দেখি। দেখো আমরা স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা কি পেয়েছি, যে এখানে দেখো আমরা এই যে সি এর সারাউন্ডিংসে মানে সি গতিবেগ সম্পন্ন মলিকিউলের সমগত উইদিন দ্য রেঞ্জ ডিসি, দেখো সেটা আমরা ডিএনসি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এর মান দেখো আমরা এরকম পাচ্ছি কত, যে 2 পাই এম, এখানে এম বাই 2 পাই কেটি, এটা পাওয়ার দেখো 1 লিখতেও পারো নাও পারো, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি, এখানে একটা সি এখানে একটা ডিসি আছে। তাহলে আমাকে দেখো কাজ হচ্ছে কি, এই যতগুলো দেখো এখানে সি টার্ম আছে, এখানে একটা সি, এটা একটা সি, এটা সি, এই সি গুলোকে আমাকে এবার রিপ্লেস করতে হবে এনার্জি দিয়ে। তাহলে আমরা দেখো এখন কাইনেটিক এনার্জি কত হয়, যে কাইনেটিক এনার্জি এপসাইলন সমান দেখো আমরা হাফ এম সি স্কয়ার। তাহলে এটা থেকে অর দেখো জি স্কয়ার কে রিপ্লেস করে আমরা 2 এপসাইলন বাই এম বলতে পারি, তাই না? আর এখান থেকে দেখো আমরা সি করে রুট করে দিলে দেখো 2 এপসাইলন বাই এম কোটাটা রুট। তাহলে এখান থেকে দেখো আমরা ডিসিটাও বার করতে পারবো, যে 2 বাই এমটাকে লিখলাম, এটা দেখো এপসাইলন টু দি পাওয়ার হাফ। তাহলে অতএব ডিসি কত, যে 2 বাই এম, এটা হাফ এপসাইলন টু দি পাওয়ার মাইনাস হাফ ডি এপসাইলন দেখো বলতে পারি। তাহলে আমাকে এইটা রিপ্লেস করব, এটা করব আর ডিসিটা করব। তাহলে সরাসরি বসিয়ে দাও, বসালি দেখো আমরা তাহলে দেখো অতএব যে ডি এন এপসাইলন কত পাচ্ছি আমরা, দেখো 2 পাই এন, এটা এম বাই 2 পাই কেটি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 কেটি, সি স্কয়ার কে রিপ্লেস করে 2 এপসাইলন বাই এম, সিটাকে রিপ্লেস করে দেখো আমরা সিটাকে রিপ্লেস করে আমি এরকম ভাবে লিখছি কি, যে 2 বাই এম তার রুট এপসাইলন টু দি পাওয়ার হাফ, আর ডিসিটাকে রিপ্লেস করে দেখো আমরা 2 বাই এম হাফ এপসাইলন টু দি পাওয়ার মাইনাস হাফ ডি এপসাইলন। এটাকে দেখো একটা রিপ্লেস করেছি, এটাকে দেখো আর একটা রিপ্লেস করে পেলাম। সবার ওকে? এবার এটাকে দেখো সাজিয়ে গুজিয়ে দেখো, তাহলেই দেখো তোমার এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 2 পাই এম বা 2 পাই কেটি ইনটু ই টু দি পাওয়ার দেখো তো এম এম আর 2 এপসাইলন দেখো 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র এপসাইলন বাই কেটি দেখো পাবো। এখানে দুটো 2 বাই এম আছে, দেখো রুটটা উঠে গিয়ে 2 বাই এম হয়ে গেল, এপসাইলন টু দি পাওয়ার দেখো একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ কেটে গেল,
কেটে গিয়ে দেখো শুধুমাত্র আমরা ডি এপসাইলন পাবো। তাহলে এটাকেও দেখো আমরা কাটাকাটি করতে পারি। বাই ডি এপসাইলন সমান দেখো কি এন বাই কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি। এখানে দেখো অ্যাকচুয়ালি যে এপসাইলন এই এক জায়গায় আছে, এটার সঙ্গে দেখো যদি আমি এইটা প্লট করি দেখো এক্সপোনেনশিয়াল দেখো আমরা পাচ্ছি, তাই না? তাহলে আমি বাঁদিকে প্লটটা দেখো প্লট করবো এখানেতে। আমি এইগুলো দুটো অ্যাক্সিস কি নিয়েছি, এটা হচ্ছে টি এন এপসাইলন বাই ডি এপসাইলন, ওকে। আর এক্স অ্যাক্সিসটা দেখো জাস্ট এপসাইলন আমি নিচ্ছি, এটা হচ্ছে এপসাইলন। কিরকম প্লটিং নেচারটা হবে দেখো, যে হোয়েন যখন এনার্জির মান 0 বসালে দেখো আমরা টি এন এপসাইলন বাই ডি এপসাইলন এর মান দেখো আমরা এন বাই কেটি পাবো। তার কারণ ই টু দি পাওয়ার টার্মটা যখন 1 হয়ে গেছে, মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাই এটা পেলাম। এবার দেখো যত যত দেখো অ্যাজ এপসাইলন ইনক্রিজ করে করে যাবে, ওই মাইনাস সাইনটা থাকার জন্য কি হয়, এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে করে যাবে। e to the power minus epsilon by kt, এটা decreases exponentially। তাই দেখো সো এই ডি এর এপসাইলন বাই ডি এপসাইলন এটাও দেখো অলসো decreases exponentially, এটাও কিনা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। করতে করতে যখন দেখো তুমি যে এপসাইলনের মান when epsilon equal to infinity, তখন দেখো কি হবে, দেন এই টি এর এপসাইলন বাই ডি এপসাইলন এটা দেখো আমরা এই যে তো n বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন, তার মানে দেখো অলমোস্ট এটা 0, মানে এটা 0 হয়ে গেল। তাই দেখো কার্ভটা 0 থেকে স্টার্ট হবে, এই সরি n বাই কেটি থেকে দেখো স্টার্ট হবে, হয়ে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে করতে গিয়ে 0 এ রিচ করবে ইনফাইনাইটে গিয়ে। তার মানে আমরা এই রকমের দেখো প্লট পেতে পারি। এখান থেকে দেখো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে করে গিয়ে এই অসীমে গিয়ে দেখো আমরা 0 পাবো। তাই এর মানটা দেখো n বাই কেটি থেকে স্টার্ট হয়েছে। তাহলে এখানে আমি এরকম বলতে পারি যে show the curve start from দেখো এই n by kt and then decreases দেখো exponentially ডিক্রিজ করলো, and then কি হবে যে reaches to 0 and epsilon যখন ইনফিনিটি পাবো।
আবার কি দেবো? বেশ, তাহলে এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশনের সঙ্গে স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনের পার্থক্য কি? দুটো ইকুয়েশনকে পাশাপাশি রাখো, রেখে দেখো তো কি পার্থক্য পাচ্ছ। দেখো আমরা এই স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন ইন 2D দেখো এরকম পেয়েছি যে ডিএনসি সমান 2 পাই এন এম বাই 2 পাই কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু সি ইন্টু ডিসি। আর এই যে এখন দেখো যেটা আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন পেলাম, সেটা দেখো টি এন এপসাইলন, এটা দেখো এন বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এখানে একটা টি এপসাইলন আছে। তাহলে এই দুটো দেখে আমরা ডিফারেন্স কি বলতে পারি? দেখো উপরটায় দেখো একটা মাস ডিপেন্ডেন্ট টার্ম দেখো আছে এম, কিন্তু এখানে কোনো মাস ডিপেন্ডেন্ট টার্ম নেই। তার মানে কি যে কোনো ভরযুক্ত গ্যাসের ক্ষেত্রে কি হবে, এনার্জি ডিস্ট্রিবিউশন প্লটটা আমরা একই পাবো, কিন্তু উপরে স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমি কথা বলতে পারি, সো ডিফারেন্স ইজ দ্যাট, সো ডিফারেন্স ইজ দ্যাট, কি একটাই মাত্র ডিফারেন্স আমি বলবো যে স্পিড ডিস্ট্রিবিউশন equation depend upon mass of the gas molecule. The speed distribution equation depend upon mass of gas molecule. কিন্তু এনার্জি ডিস্ট্রিবিউশন এটা কিন্তু খুব মাসের উপর ডিপেন্ড করে না, বাট এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন এটা does not depend upon mass of gas. মানে 3D এর ক্ষেত্রে যা ছিল দেখো 2D এর ক্ষেত্রে সে একই রইল। তাহলে প্লটটা দেখালে আমরা কি করে দেখাবো? এবার এনার্জি ডিস্ট্রিবিউশনের প্লটে দেখো পার্থক্য কি, যে আমরা 3D এর ক্ষেত্রে দেখবে এইরকমের প্লট পেয়েছিলাম, আমি এইদিকে 3D আর এইদিকে 2D দেখাই। যে আমি দেখো দুটো ক্ষেত্রে আমি ডি এর এপসাইলন বাই ডি এপসাইলন প্লট করছি এপসাইলনের সঙ্গে, এখানে দেখো ডি এর এপসাইলন বাই ডি এপসাইলন এর সাথে এপসাইলন প্লট করছি। এই ক্ষেত্রে দেখো 0 থেকে স্টার্ট হয়ে ম্যাক্সিমাম হয়, আবার দেখো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে করে অসীমে গিয়ে 0। আমি কিন্তু 0 টাচ করছি না, কিন্তু এখানে দেখো এখান থেকে স্টার্ট হয়ে এক্সপোনেনশিয়ালি হয়ে দেখো এরকম ভাবে যাবে, আমি 0 টাচ করাবো না। তাহলে এটা দেখো আমরা 3D এর ক্ষেত্রে, এটা দেখো 2D এর ক্ষেত্রে দেখো আমরা একটা বিশাল পার্থক্য দেখো দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়েছে স্যার। বেশ, এবার আসছি অ্যাভারেজ এনার্জি কত হয় দেখি। অ্যাভারেজ এনার্জি নেক্সট সাবহেডিং করো, অ্যাভারেজ এনার্জি মান কত, কারণ এই অ্যাভারেজ এনার্জি নামটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী সেমিস্টারগুলোর জন্য।
অ্যাভারেজ এনার্জি, অ্যাভারেজ এনার্জি যেটাকে দেখো আমি এই এপসাইলন বার দিয়ে বললাম। আমরা অ্যাভারেজ এনার্জি এটা দেখো 3D 2D দুটো ক্ষেত্রে আমি প্যারাল এখানে করবো, তার কারণ এই ডিফারেন্সটা আমার এখানে দরকার আছে, পরবর্তীর জন্য লাগবে আমার, তাই চোখের সামনে কি পার্থক্য হচ্ছে সেটা আমি দেখাবো। তাই এইদিকে দেখো আমি এইদিকে দেখো আমি 3D, এইদিকে আমি 2D টা করবো। বলো 3Dর ক্ষেত্রে দেখো যেটা আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন দেখো আমি পেয়েছিলাম, সেটা কিরকম ছিল? 3Dর ক্ষেত্রে দেখো এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন আমি এরকম দেখো পেয়েছিলাম কি, যে ডি এন এপসাইলন সমান 2 পাই এন 1 বাই পাই কেটি, খাতায় দেখো আগের দিন দেখো করেছিলাম, টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, আবার এপসাইলন টু দি পাওয়ার হাফ ইন্টু ডি এপসাইলন, এটা করা আছে। তাহলে অতএব অ্যাভারেজ এনার্জি কত হবে? আমি টোটাল মলিকুল দিয়ে ভাগ করব কাকে, এই ডি এন এপসাইলন ইন্টু দেখো এপসাইলন কে, তাহলে এটা করলেই দেখো আমরা অ্যাভারেজ এনার্জি কত হয় পাবো। তাহলে প্রত্যেকটা মানকে বসিয়ে দাও 1/n 0 টু ইনফিনিটি, এখানে 2 পাই n 1 বাই পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এপসাইলন টু দি পাওয়ার হাফ ডি এপসাইলন, আর শেষে একটা এপসাইলন আছে। আমি দেখো এন এন কেটে দিয়ে 2 পাই, আর তলায় দেখো পাইটাকে পাই রুট পাই লিখে দিলাম, আর 1 বাই কেটি টু দি পাওয়ার 3/2 লিখলাম, 0 টু ইনফিনিটি। এইটাকে দেখো আমি এবার ই টু দি পাওয়ার মাইনাস বি এপসাইলন, বিটা হচ্ছে কি 1 বাই কেটিটা ধরে নিয়েছি, আর এখানে দেখো এপসাইলন টু দি পাওয়ার দেখো আমরা 3/2 পাচ্ছি, 3/2 ডি এপসাইলন। এখানে কি পুট বি সমান 1 বাই কেটি, তাহলে দেখো অটোমেটিক্যালি দেখো এটা চলে এসছে। এবার গামা ফাংশন ফর্মে রিপ্রেজেন্ট করবো। দেখো ওপর নিচে একটা পাই পাই দেখো আমি এখানে কেটে দিচ্ছি, ওপর নিচে পাই কেটে দিলে দেখো আমরা পড়েছি কি 2 বাই, দেখো 2 বাই রুট পাই, তাহলে 2 বাই রুট পাই 1 বাই পাই কেটি টু দি পাওয়ার 3/2 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মানে বিটা, সরি বিটা এপসাইলন, এটা দেখো এপসাইলন টু দি পাওয়ার 5/2 থেকে 1 বিয়োগ করলে আমরা 3/2 পাই। তাহলে অটোমেটিক্যালি দেখো এপসাইলন এই কি গামা ফাংশন ফরম্যাটে দেখো চলে এসছে। তাই সরাসরি তুমি এবার মানটা বসিয়ে দাও, বসালে দেখো আমরা কি পাচ্ছি, যে 2 বাই রুট পাই 1 বাই কেটি টু দি পাওয়ার 3/2, এটা গামা 5/2 বাই বি টু দি পাওয়ার 5/2। গামা 5/2 এর মান কত? দেখো আমরা 3/2 রুট 3/2, সেটাকে থেকে দেখো 3/2 হাফ, দেখো আমরা গামা হাফ, সেটা থেকে দেখো আমরা 3/4 রুট পাই পাবো। তাহলে মানটা বসালে দেখো আমরা 2 বাই রুট পাই 1 বাই পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2, এটা 3/4 রুট পাই, আর ডি এর জায়গায় দেখো 1 বাই কেটি টু দি পাওয়ার দেখো 5/2 আছে। তাহলে কেটাকে উপরে নিয়ে যাও, দেখো রুট পাই কেটে গেল, 3 4 কেটে গিয়ে একটা 3/2 পেলাম, আর এটা দেখো 1 বাই কেটি টু দি পাওয়ার 3/2, আর এখানে দেখো কেটি টু দি পাওয়ার 5/2। তাহলে কেটি দেখো যদি কাটাকাটি করি কত পাচ্ছি, এখানে 3/2 কেটি টু দি পাওয়ার দেখো 5/2, এটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে দেখো আমরা ফাইনাল অ্যান্সার 3/2 কেটি পাচ্ছি, যে আগের দিনও পেয়েছিলাম। এগুলো কিন্তু খুব ভালো করে পড়ো, কারণ এগুলো
প্রায় পরীক্ষায় আসে। বেশ, তাহলে 2D র ক্ষেত্রে কথা একটু ভাগ করে চলো দেখি। তাহলে 2D তে এসো। 2D র ক্ষেত্রে দেখো আমরা এক্সপ্রেশনটা কি পেয়েছি, যে টি এর এপসাইলন, এটা দেখো n বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, আর দেখো টি এপসাইলন আছে। তাহলে অতএব এপসাইলন বার কত হবে, 1/n 0 টু ইনফিনিটি টি এর এপসাইলনের সঙ্গে এপসাইলন গুণ করে দিলাম। তাহলে এখানে 1/n 0 টু ইনফিনিটি, এটা n বাই কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, টি এপসাইলন, বাইরে একটা এপসাইলন আছে। তাহলে দেখো n n কেটে গিয়ে শুধুমাত্র আমি কেটিটা বাইরে আনলাম, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন, বি এপসাইলন, বিটা হচ্ছে 1/কেটি, এখানে দেখো একটা এপসাইলন আছে টি এপসাইলন। আমি এখানে পুট করেছি কি, যে 1/কেটি সমান বি। তাহলে কার ফর্মাটে দেখো লিখে দাও, 1/কেটি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস বি এপসাইলন, এপসাইলন টু দি পাওয়ার 2 মাইনাস 1 দেখো করলাম। তাহলে বসালে দেখো আমরা গামা 2 বাই দেখো বি টু দি পাওয়ার 2 পাচ্ছি। তাহলে গামা 2 এর মান কত গো, গামা 2 দেখো আমরা গামা 1 প্লাস 1 মানে 1, গামা 1 মানে 1, তার মানে এটা দেখো আমরা কেটি 1, 1/কেটি 2/2, তার মানে দেখো 1/কেটি, এটা কেটি স্কয়ার, তার মানে দেখো আমরা কেটি পেলাম। তাহলে জাস্ট কেটি দেখো অ্যান্সার এলো। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। বেশ, তাহলে দেখো তো আমরা 3D ক্ষেত্রে অতএব অ্যাভারেজ এনার্জি দেখো আমরা এখানে এপসাইলন বার সমান যেটা আমরা 3/2 কেটি পেলাম, আর এখানে দেখো যেটা আমরা অ্যাভারেজ এনার্জি 2D র ক্ষেত্রে পেলাম, সেখানে দেখো আমরা জাস্ট কেটি পেয়েছি। আমরা কি এগুলোকে এইরকম ভাবে লিখতে পারি, ভালো করে শুনবে। এটাকে দেখো 3/2 কেটিটাকে আমি হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি করলাম, আর এটাকে দেখো আমি দুটো হাফ কেটি করছি। দুটো হাফ কেটি করলে দেখো যোগ করলে কেটি হয়ে যায়। কেন করলাম, আমি তো এটাকে এরকম ভাবে অ্যাজিউম করতে পারি যে এইটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর, তিনটাকে যোগ করে দেওয়া। যদি প্রত্যেকটা অক্ষ বরাবর হাফ কেটি করে হয়, তাহলে দেখো তিনটাকে যোগ করলে 3/2 কেটি পাই। আর 2D র ক্ষেত্রে আমার দুটো অক্ষ আছে, একটা এক্স একটা ওয়াই, প্রত্যেকটা অক্ষ বরাবর যদি হাফ কেটি করে হয়, তাহলে দেখো আমরা যোগ করলে কেটি পাই। এইটা মাথায় রাখতে হবে কি, যে প্রত্যেকটা অক্ষ বরাবর অ্যাক্সিস বরাবর দেখো এনার্জি মানে অ্যাকচুয়ালি দেখো ভেলোসিটি কম্পোনেন্ট ছিল cx cy cz, এখানে দেখো যে কম্পোনেন্ট অফ এনার্জি দেখো আমরা হাফ কেটি বলতে পারি, যে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান কম্পোনেন্ট বা ওয়ান কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সেটা কিন্তু দেখো আমরা হাফ কেটি বলবো। এই হাফ কেটি টার্মটা খুব ইম্পর্টেন্ট পরবর্তী সেমিগুলোর জন্য এবং এই চ্যাপ্টারের জন্য। তাহলে এইটা মনে রাখবে, এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা ওয়ান কম্পোনেন্ট, দেখো সেটা হচ্ছে কিনা হাফ কেটি। সবার ওকে? হ্যাঁ স্যার। এইটা একটু মনে রাখা শরীরের জন্য কাজ লাগবে। দেখো যদি আমি হাফ কেটি মনে রাখতে পারি, তাহলে যদি তোমাকে বলে 3 ডাইমেনশনালি এনার্জি কত, তুমি 3টে হাফ কেটিকে গুণ করে যোগ করে দিলে, বা হাফ কেটির সঙ্গে 3 গুণ করে দিলে দেখো 3 কেটে পেয়ে যাচ্ছি। আর যদি বলে যে তোমার 2 ডাইমেনশনালি কত হবে, তাহলে হাফ কেটির সঙ্গে 2 গুণ করে দেবে, তাহলে কেটি পেয়ে যাবো। একই রকম ভাবে 1D যখন করবো, পরেই আসছি, তখন আমরা জাস্ট একটাই পাবো, মানে 1 ইন্টু হাফ কেটি মানে হাফ কেটি পাবো। তাই মনে রাখা দেখো সুবিধা।
যে আমাকে এই বারবার এই ইন্টিগ্রেশন গুলো করে রেজাল্ট কত এটা মনে রাখার থেকে এভাবে দেখো মনে রাখলে যা তো জিনিসটা ইজি মনে থাকবে, যে হাফ পেরির সঙ্গে 3 গুণ করলে 3 দিয়ে কেটে পাবো, আর ওখানে হাফ পেরির সঙ্গে 2 গুণ করলে তখন আমরা কেটে পাচ্ছি। ঠিক, বেশ, এটাকে নিয়ে অনেক কিছু বলবো, ডিগ্রিজ অফ ফ্রিডম অনেক কিছু বলবো, ইকুইপার্টিশন প্রিন্সিপাল আসছি পরে বলবো। নেক্সট একটা প্রশ্ন, যে এইরকম দেখো তো আমি তো এই প্লটটা দেখালাম, যে এই যে আমরা দেখো যে এখানে যে এনার্জি ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি, সেখানে দেখো আমরা এইদিকে দেখো dn এপসাইলন বাই ডি এপসাইলন, তার সঙ্গে দেখো আমি এপসাইলন প্লট করেছি, আমরা প্লটটা এক্সপোনেনশিয়ালি দেখো ডিক্রিজ করে করে গেছে এরকম ভাবে। তাহলে আমি দেখো তোমাকে বললাম এই একটা এনার্জি মাপ করেছি যেটা কিনা এপসাইলন প্রাইম, কত সংখ্যক বা কত ফ্র্যাকশন অফ মলিকুলের এনার্জি এই এপসাইলন প্রাইমের সমান বা তার থেকে বেশি বার করো। এইটা আমার এটা ইম্পর্টেন্ট কেন, কারণ আমি এগুলো বারবার যখন 3D ক্ষেত্রেও করেছিলাম 2D ক্ষেত্রেও করছি, তার কারণ যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন যখন হয় তখন কেমিক্যাল রিয়াকশনের সময় সকল রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো কিন্তু একসঙ্গে রিয়াকশনে টেক পার্ট করে না, অংশগ্রহণ করে না। কারা অংশগ্রহণ করে? যে সকল মলিকুলগুলোর এনার্জি একটা নির্দিষ্ট এনার্জির সমান বা তার থেকে বেশি হয়, যেটাকে আমরা ওই বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বলি। তাহলে দেখো কত সংখ্যক মলিকুলার এনার্জি এই মুহূর্তে ওই অ্যাক্রেসের এনার্জি সমান বা তার থেকে বেশি, তাই কিন্তু একমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করে, বাকিরা করে না। তাহলে এই যে একটা পার্টিকুলার এনার্জি বলছি অ্যাক্রেসের এনার্জি, তাহলে এখানেও দেখো যদি এপসাইলন প্রাইমটাকে আমি নোট করে দিই যেটা কোন একটা বিক্রিয়ার অ্যাক্রেস এনার্জি মানের সমান, তাহলে এই মুহূর্তে কত সংখ্যক মলিকুল বিক্রিয়া করতে করবে, তারা কোনটা হচ্ছে ওই ডান দিকে যে পোর্শনটা এরকম মার্ক করেছি সেই পোর্শনে যতগুলো মলিকুল আছে সেইগুলো। তাহলে এই জন্য আমাকে এই পোর্শনটা এত আমার কাছে ইম্পর্টেন্ট, যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন হয় কত সংখ্যক মলিকুল বিক্রিয়া টেক পার্ট করে সেইটা আমরা এখান থেকে বার করতে পারবো। তাই আমি এখানে কোশ্চেনটা এইভাবে লিখছি, কোশ্চেনটা কি, যে ক্যালকুলেট the fraction of molecule having kinetic energy কত, এই greater than or equal epsilon prime in 2 dimension, এটা বার করব। ওকে, বেশ, আমি এটা করার জন্য এখন ধরে নিচ্ছি যে এইখানেতে এই n epsilon প্রাইম সংখ্যক মলিকুল আছে, তাই তো। লেট n epsilon prime is the number of molecule having energy greater than equal epsilon prime। তাহলে বলো তো এই মানটা আমরা কি করে পাবো n epsilon prime? যদি দেখো আমি dn epsilonটাকে আমি ইন্টিগ্রেট করি উইদিন দ্য রেঞ্জ epsilon prime টু ইনফিনিটি, তাহলে টোটাল এরিয়াটা পাবো, তার মানে কি টোটাল মলিকুল সংখ্যা আমরা পেয়ে যাবো। তার মানে আমি এইটা পাওয়ার জন্য ইন্টিগ্রেশনটা করছি এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি, কাকে, এই dn এপসাইলন কে। তাহলে তুমি ইন্টিগ্রেশনটা করো, দেখো ইন্টিগ্রেশনের রেঞ্জ আমি এপসাইলন প্রাইম টু ইনফিনিটি, এর জায়গায় n বাই কেটি e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইনটু ডি এপসাইলন দেখো আছে। তাহলে এখানে দেখো আমরা তাহলে এনটাকে এদিকে তলায় নিয়ে চলে এসো, তাহলে কত ফ্র্যাকশন মলিকুল বিক্রিয়া করবে বা কত ফ্র্যাকশন মলিকুল সেটা বলতে পারবো। তাহলে এখানে দেখো আমরা 1/k-টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, নিয়ে দেখো লিমিট এপসাইলন প্রাইম টু ইনফিনিটি, এখানে দেখো আমরা e টু দি পাওয়ার মাইনাস
এপসাইলন বাই কেটি ইনটু ডি এপসাইলন। এখানে কিন্তু আমি গামা ফাংশন ইউজ করতে পারবো না, তার কারণ কি 0 টু ইনফিনিটি লিমিট নেই। এটা সিম্পলি একটা তুমি ইন্টিগ্রেশন তুমি করো। দেখো আমরা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx সমান কি হয়, e টু দি পাওয়ার mx বাই m দেখো হয়, তাই না, প্লাস c। তাহলে এটাকে দেখো সিম্পলি যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে গো, e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি বাই মাইনাস 1 বাই কেটি, এই গোটাটার রেঞ্জ এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো আমরা কেটি কেটি দেখো উপর নিচে কেটে গিয়ে একটা মাইনাস থাকছে, রেঞ্জ লিমিট বসিয়ে দাও e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি। e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান অলমোস্ট 0, প্লাস ইনফিনিটি হলে 0 হতো, আর এটা দেখো মাইনাস, এটা আমরা এপসাইলন প্রাইম বাই কেটি, মাইনাস মাইনাস দেখো আমি ব্র্যাকেট তুললাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে n এপসাইলন প্রাইম বাই n এর মান দেখো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি পেলাম। তাহলে এটাই হচ্ছে দেখো কত ফ্র্যাকশন অফ মলিকুলে এনার্জি এপসাইলন প্রাইমের সমান বা তার থেকে বেশি আমরা বলতে পারবো, তাই না? বেশ, এখানে দেখো এই ফ্র্যাকশন অফ মলিকুল দেখো টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, একটা টি টার্ম দেখো আছে। আমি যদি দেখো টেম্পারেচার চেঞ্জ করে করে যাই, ডিস্ট্রিবিউশন এখানে এই ফ্র্যাকশন অফ মলিকুলের মান কত হয় বা প্লট কি হয় একটু দেখি। দেখো এই সমীকরণ থেকে আমি এরকমের একটা প্লট আঁকতে পারি। আমি দেখো এইরকম আমি কত ফ্র্যাকশন অফ মলিকুল সেটা প্লট করব। তাই দেখো আমি এখানে এই দিকে দেখো a এপসাইলন প্রাইম বাই n এর সাথে আমি এই এপসাইলন প্রাইমে প্লট করছি। এই প্লট থেকে কি দেখাচ্ছে, যত দেখো এপসাইলন প্রাইমের মান বাড়বে মাইনাস সাইন থাকার জন্য দেখো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে করে যাবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে 1 নম্বর হোয়েন এপসাইলন প্রাইম দেখো 0, তখন কি হয় n এপসাইলন প্রাইম বাই n সমান দেখো আমরা e টু দি পাওয়ার মাইনাস 0 সমান 1। তাহলে প্লটটা কিন্তু দেখো 1 থেকে শুরু হচ্ছে। আর 2 নম্বর যে as epsilon prime increases, যত অ্যাক্টিভেশন এনার্জি মানটা বাড়বে এরকমটা চিন্তা ভাবনা করো, তত কি হবে যে দেখো মাইনাস সাইন থাকার জন্য ওই রকম এনার্জি সম্পন্ন মলিকুলের সংখ্যা দেখো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। এটা দেখো ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি। আর দেখো 3 নম্বর যে at এপসাইলন প্রাইম যদি ইনফিনিটি হয়, মানে কোনো একটা দিকে সকল শক্তির মান অসীম, তাহলে দেখো ওই ক্ষেত্রে কিন্তু মলিকুলের সংখ্যা দেখো আমরা শূন্য পাবো, কারণ তখন এই n এপসাইলন প্রাইম বাই n এর মান দেখো e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে অলমোস্ট 0। তাই দেখো 1 থেকে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে করে দেখো আমরা এই রকমের প্লট পেলাম। ধরো এটা আমি T1 টেম্পারেচারে বলছি যে এই যে এখানে একটা মার্ক করে দিই যে এই এনআই সম্পন্ন মলিকুলের সংখ্যা দেখো আমরা এই লো টেম্পারেচারে বা T1 টেম্পারেচারে আমি এত পেলাম, তাই না? আমি তাকে এবার টেম্পারেচার বাড়াচ্ছি। টেম্পারেচার বাড়ালে কি হবে, ওই সমীকরণ থেকে দেখো বলতে পারি এপসাইলন প্রাইম বাই কেটির মানটা দেখো কমবে, e টু দি পাওয়ার মাইনাস যত কমে দেখো মানটা তত বাড়ে। তাহলে এখান থেকে আমি এরকম বলতে পারি যে এই সমীকরণ থেকে দেখো তুমি এটাও বলতে পারো কি যে as temperature increases তত কি হবে এপসাইলন প্রাইম বাই কেটি এটা দেখো ডিক্রিজ করবে,
decreases. So e to the power minus epsilon prime by kt এটা দেখো ইনক্রিজ করবে, কারণ e to the power দেখো ওটা মাইনাস আছে বলে দেখো এটা কি হচ্ছে, দেখো কারণ মাইনাস কোয়ান্টিটি যত কমে কমে যায় তত বেড়ে বেড়ে যায়, তাই কি বলতে পারি thus n epsilon prime by n এটাও দেখো also increases with increasing temperature বাড়ার সঙ্গে সঙ্গে দেখো এটাও বাড়ছে। তাহলে আমরা দেখো এই রকমের দেখো যত টেম্পারেচার বাড়াচ্ছি দেখো কাপটা দেখো বেড়ে বেড়ে যাচ্ছে এদিকে, এটা ধরো বললাম T2 টেম্পারেচারে, আরো তুমি টেম্পারেচার বাড়াও দেখো এটা T3 টেম্পারেচারে অ্যান্ড সো অন। তাহলে এখানে T1 এর থেকে T2 বড়, তার থেকে T3 বড়। দেখো না এই পার্টিকুলার এনার্জি সম্পন্ন মলিকুলের সংখ্যা দেখো হায়ার টেম্পারেচারে গেলে আমরা এই মানটা দেখো পেলাম, আরো হায়ার টেম্পারেচারে গেলাম দেখো এইটা পেলাম, দেখো বেড়ে বেড়ে যাচ্ছে, তাই না? যত দেখো আমি টেম্পারেচার বাড়াচ্ছি ওই এনার্জি সম্পন্ন মলিকুলের সংখ্যা দেখো কন্টিনিউয়াস এক্সপোনেনশিয়ালি দেখো বেড়ে বেড়ে যাচ্ছে। ওকে, বেশ, তাহলে এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম দেখো টু ডাইমেনশনের ক্ষেত্রে সবকিছু হিসাব কাজগুলো করলাম, যে এনার্জি ডিস্ট্রিবিউশন কি হবে, স্পিড ডিস্ট্রিবিউশন কি হবে, সব 1D এর ক্ষেত্রে, এই 2D এর ক্ষেত্রে। এবার আমরা নেক্সট আসবো ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ স্পিড ডিস্ট্রিবিউশন কি। তাহলে নেক্সট আমি হেডিং দিচ্ছি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ডাইমেনশন। Maxwell speed distribution equation in one dimension। দেখি আমরা 3D করেছি, 2D করলাম, এখনো 1D যাচ্ছি। 1D মানে কি, এখানে দেখো আমি গ্যাস মলিকুলগুলোকে বলে দিয়েছি যে তোরা শুধুমাত্র একটা অক্ষ বরাবর মুভ করবি, হয় এক অক্ষ বরাবর, নয় ওয়াই অক্ষ, নয় জেড অক্ষ, মানে একটা লাইন। দেখো না আমরা এগুলো অ্যাকচুয়ালি আমরা থিওরিটিক্যাল ক্যালকুলেশন, কারণ আমরা অ্যাজুম করে নিচ্ছি যে মলিকুলগুলো শুধুমাত্র একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বরাবর মুভ করছে, এটা কিন্তু বাস্তবসম্মত বাস্তব নয়, কিন্তু আমরা এটাকে ধরছি যদি কিরকম মলিকুল যদি এরকম ভাবে মুভ করে তাহলে কি পাবো। দেখো না আমরা তো এরকম বলতেই পারি, এগুলো রেস্ট্রিকশন বলা হয়, যে ধরো তোমার একটা প্রেয়ার হবে, এবার সেখানে স্কুলে অনেক ছেলে মেয়ে আছে, সেখানে তো তারা র্যান্ডাম মোশন করে, মানে যে যেদিকে খুশি পাঁচটা মুভ করছে। তো যখনই আমি বললাম যে তোমাকে একটা রেস্ট্রিকশন করে দিলাম যে 11টা বাজার মাত্রই তোমরা প্রত্যেকে ক্লাস ওয়াইজ লাইন দিয়ে দাঁড়াবে, তা যখন আমি রেস্ট্রিকশনটা নিলাম, ঘন্টা পড়লো 11টা রেস্ট্রিকশন, তখন দেখো তাদের র্যান্ডাম মোশন থেকে সবাই একটা অর্ডার ফর্মে চলে এলো। তাহলে এখানেও কিনা ম্যাক্সওয়েল যেরকম বলছে যে নট ইন ন্যাচারাল বা জেনারেল গ্যাস মলিকুলগুলো 3 ডাইমেনশনাল ভেলোসিটি আছে, মানে স্পেসে মুভ করে, নো রেস্ট্রিকশন। যদি তাকে রেস্ট্রিকশন আনা হয়, কিরকম রেস্ট্রিকশন, যে 2 ডাইমেনশনে মুভ করো, মানে কি একটা প্লেন বরাবর মুভ করো, নট স্পেস, তখন আমরা 2 ডাইমেনশনাল ইকুয়েশন পাবো। যদি বলা হয় যে আবার রেস্ট্রিকশন কি, যে একটা অক্ষ বরাবর মুভ করো, তখন দেখো তারা শুধুমাত্র এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর মুভ করবে, না একটা লাইন বরাবর। তাহলে এই সিচুয়েশনে যদি সমস্ত মলিকুল একটা লাইন বরাবর মুভ করে, তখন আমরা স্পিড ডিস্ট্রিবিউশন কি পাবো সেটা একটু দেখি। এগুলো সমস্ত কিছু কিনা থিওরিটিক্যাল ক্যালকুলেশন, এটা কিন্তু বাস্তব এখনো হয় না, কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু ইনফরমেশন পাবো বলে আমরা এগুলো পড়ছি। তাহলে চলো দেখি পাই দেখি। যে দেখো আমরা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এই যে ডব্লিউ এক্স কি বলেছিলাম বলতে পারবে? প্রথম দিন ক্লাসে দেখবে যে সম্ভাবনা যে কতগুলো মলিকুল শুধুমাত্র একটা কম্পোনেন্ট অন ভেলোসিটি নিয়ে মুভ করছে। দেখো এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য মলিকুল হ্যাভিং
ভেলোসিটি ইন দ্য রেঞ্জ cx থেকে cx প্লাস dx এর মান দেখো আমরা কি বার করেছিলাম যে dn cx কে m দিয়ে ভাগ করে দেখো পেয়েছিলাম। মানে কি এখান থেকে দেখো যে তোমাকে বলছিলাম না যে একটা পয়েন্টকে টস করলে হেড পাওয়ার সম্ভাবনা কত, যে দুটো ইভেন্ট হয় তার মধ্যে হেড একটা ইভেন্ট, তাহলে একের দুই, তাই না? তাহলে এই যে a probability of finding the molecule having velocity only দেখো মানে one component of velocity the মোট মলিকুল সংখ্যা দিয়ে ভাগ করি দেখো আমি পাওয়ার সম্ভাবনা কত পাবো। তাহলে এটা কি দেখো আমি কি বলছি যে এটাই হচ্ছে probability of finding probability of finding the molecule having velocity in the range কত দেখো আমি এখানে cx থেকে cx প্লাস dcx কনসিডার করলাম, যে এই রেঞ্জের মধ্যে যে শুধুমাত্র ওয়ান কম্পোনেন্ট অফ ভেলোসিটি আছে সেই সম্পন্ন মলিকুলের পাওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো এত wx। এবার ম্যাক্সওয়েল কি বলছে বলো তো, এই wx টা তার সঙ্গে সমান যে ফ্রম ম্যাক্সওয়েল again from ম্যাক্সওয়েল থেকে দেখো আমরা এই wx টা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন hcx আর রেঞ্জের সঙ্গে দেখো সমানুপাতিক হয় বলেছিলাম, যে wx ইকুয়াল টু fc। এখানে প্রপোর্শনাল সাইনটা দিচ্ছি না, তার কারণ কি এই ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে দেখো প্রপোর্শনালি কনস্ট্যান্টটাকে আমি ইনক্লুড করে দিয়েছি, তাহলে fcx ইনটু dcx। এবার দেখো fcx টাকে সলভ করলে দেখবে আমরা এরকম পেয়েছিলাম a ইনটু e টু দি পাওয়ার মাইনাস বিটা cx স্কয়ার, তাই না? এখানে কিন্তু স্কয়ারটা কিন্তু c এর মাথা, আর এখানে দেখো একটা dcx আছে। তাহলে দেখো তো যে এইটাই সমান কি, এটাই দেখো আমরা dn cx বাই n, তাহলে অতএব dn cx বাই n সমান a ইনটু e টু দি পাওয়ার মাইনাস b cx স্কয়ার ইনটু dcx। তাহলে দেখো অর dn cx কি পেলাম n a e টু দি পাওয়ার মাইনাস b